শেষ 6 মাসে আপনারা কমেন্টে খেটে খুঁটে অনেক গালিগালাজ করেছেন। সবাই নয়, এক পক্ষের মানুষ লাগাতার ভাবে আমাকে বিভিন্ন কুরুচিকর মন্তব্যে আক্রমণ শানিয়েছেন রোজ। কারণটা কি? কারণ আমি বলেছিলাম এই ছাত্র নেতারা যারা ক্ষমতার এই লোভটা বুঝতে শুরু করে দিয়েছেন, তারা প্রয়োজনে মোহাম্মদ ইউনূসকেও পিছন থেকে ছুরি মারবেন। এক অধ্যাপক মশাই নিজেকে অধ্যাপক দাবি করে একদিন একটি কমেন্ট করেছিলেন। আমার স্পষ্ট সে কমেন্টটা মনে আছে। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, সবাই তোমার হাসিনার মতো নয়। মোহাম্মদ ইউনূস অত্যন্ত সজ্জন শিক্ষিত একজন ব্যক্তি। এদের কদর এই ছাত্ররা করতে পারে। এ এক নতুন বাংলাদেশ। অর্থাৎ অকারণে ইউনূসের পিছনে লাগা ছাড়া তোমাদের মতো ভারতীয়দের কোনো কাজ নেই। সেদিন আমি কমেন্টার কোনো রিপ্লাই দিইনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই অধ্যাপক যদি এই ভিডিও দেখেন, তাহলে উনি আজকে কি বলবেন আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। কালকে নাহিদের একটি প্রেস কনফারেন্স দেখলাম। কোন নাহিদ? যিনি কথায় কথায় ভারত বিরোধিতায় মগ্ন থাকেন, যিনি বিবিসিতে একটি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন ভারতকে বাংলাদেশের কাছে আসতে হবে। তিনি কোথাও না কোথাও বলেছেন আমেরিকার পলিসির উপর বাংলাদেশের কিছু নির্ভর করে না। তিনি কালকে বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমরা সমর্থন করি না এবং সেই বক্তব্যের আমরা নিন্দা করছি। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। কারণটা কি? কারণ মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তার সরকার নয়। অর্থাৎ যখনই সাপের পায়ে লেজে আঘাতটা আপনারা দিলেন, তখনই সাপ ফোঁস করে উঠল। আর বাংলাদেশের এই ছাত্র নেতারা, যেটা আমি সে 6 মাস ধরে বলে এসেছি, এরা আসলে সংস্কার কিচ্ছু করতে আসেনি। আপনারা মিলিয়ে নিন, এরা আদতে ক্ষমতালোভী, ছলনা এবং ষড়যন্ত্রকারী, যারা বাংলাদেশের ঐতিহাসিক সময়কে চোখের সামনে ধূলিসাৎ করে দিল। আজকে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে মান সম্মান কিছুই কিন্তু বজায় নেই। এই বাংলাদেশকে নিয়ে শেষ 6 মাসে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশ যতবার মুখ খুলেছে, ততবারই বাংলাদেশের কঙ্কালসার চেহারাটা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই বাংলাদেশে যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ শেষ 6 মাসে বেড়েছে, যেভাবে ভারতবর্ষ এই সন্ত্রাসবাদী মোকাবিলা করার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলেছে, তখনই মোহাম্মদ ইউনূসের আসল চেহারাটা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হয়ে গেছে। অর্থাৎ এই বাংলাদেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখা তো দূরের কথা, সাধারণ মানুষ, আন্তর্জাতিক স্তর কেউ ভালো কথা আজ বলতেই পারে না। কালকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস যে টিম সংগঠন, তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে গেছিলেন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করেছেন। তারা যখন জিজ্ঞাসা করেন আওয়ামী লীগকে নিয়ে আপনারা কি ভাবছেন, মোহাম্মদ ইউনূস সরাসরি বলে দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তার সরকার নয়। কারণটা কি? কারণ গণতান্ত্রিক একটি দেশে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সরকারের কাজ হতে পারে না। এটা ঠিক, যে সকল আওয়ামী লীগ নেতা কর্মীরা সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। সে 7-8 মাস ধরে তারা কি শাস্তির ব্যবস্থা করেছেন? আইন ফাইন ছেড়ে দিন, আইন ফাইন দিয়ে বাংলাদেশে এখন আর কিছু চলে না। তারা ডেভিল স্ট্রাইক চালু করে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসও যে নিজেকে সামলে রাখতে পারেননি, তা কিন্তু আন্তর্জাতিক মহল বারংবার বুঝতে শুরু করেছে। যখন আইনের শাসন তিনি এস্টাবলিশ করতে পারেননি, তিনি ছল ছাতুরি করে ডেভিল স্ট্রাইক চালু করে দিয়েছেন বাংলাদেশে। সেনাপ্রধান পুরো বিষয়টা সমর্থন না করলেও সেনাপ্রধানেরও কিন্তু কিছু করার ছিল না আজকের দিনে দাঁড়িয়ে। সেই মোহাম্মদ ইউনূসকে, যিনি এই ছাত্রদের কথায় কার্যত উঠেছেন, বসেছেন, বাংলাদেশকে একটু 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 করে ধ্বংসের দিকে নিয়ে গেছেন, সেই ছাত্ররাই আজকে মোহাম্মদ ইউনূসকে গালাগালি দিচ্ছেন। ওপেনলি প্রেস কনফারেন্স করে নোবেল জয়ী একজন মানুষকে এখন গালাগালি দিতে আপনাদের কি আটকাচ্ছে না? যখন আমি বলছিলাম তখন আমি নাকি নোবেল জয়ী একজন ব্যক্তিকে অপমান করছি, ইউনূসকে গালিগালাজ করছি, আজ আপনাদের মতো ছাত্র নেতারা সাধারণ সম্মেলন করে, মিটিং করে, সাংবাদিক ডেকে মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক স্তরে আপনারা অপমান করছেন। এতে কি আপনাদের আটকাচ্ছে না?
এটাই আপনাদের শিক্ষিত সমাজের কি নমুনা? উনি দোষটা কি করেছেন? আওয়ামী লীগকে উনি ব্যান করতে চাননি। কেন আওয়ামী লীগকে ব্যান করতে চাইবেন উনি? এই প্রশ্নই তো থেকে যায়। আওয়ামী লীগ করেছেটা কি? একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের নির্দিষ্ট একটা আদর্শ আছে, যে রাজনৈতিক দলের একটা ইতিহাস আছে, সে বিভিন্ন যদি খারাপ কর্মকাণ্ড করে তার জন্য আইন আছে। নিষিদ্ধ ঘোষণা কখন করা হয় একটা দলকে? যখন সেই পার্টিকুলার দল সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়। আপনারা কি প্রমাণ করতে পারবেন এই আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছিল বাংলাদেশকে? নাকি হিজবুতের মতো এই পার্টিকুলার আওয়ামী লীগ ভারতকে নষ্ট করার জন্য আন্তর্জাতিক মানে ষড়যন্ত্র করেছে? অর্থাৎ আপনাদের পছন্দ নয় বলেই আওয়ামী লীগকে ব্যান করতে হবে, এ কেমন মামাবাড়ির আবদার? আর এই রকম ছেলেখেলামূলক আবদার নিয়ে আপনারা রাজনীতি করতে এসছেন, এটা ভাবলেই দেখুন দিনের শেষে হাসি পাচ্ছে। আর মোহাম্মদ ইউনূস বেড়ে খেলতে গিয়ে আজকে যে অবস্থাটা হলো, সেখানে আপনি কিভাবে সামাল দেবেন আমি সত্যিই জানি না। আজকে আপনার পাশে সেনা প্রধান নেই, আপনার পাশে আপনার সাধের প্রিয় ছাত্র নেতারা নেই, তারা আপনার নামে সাংবাদিক সম্মেলন করেছেন। এই নাহিদকে আপনি উপদেষ্টা বানিয়েছিলেন, এই নাহিদের কথায় উঠতেন বসতেন। এই নাহিদ যখন ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিতেন, প্রকাশ্যে কোনোদিন সমালোচনা করেননি। আজকে সেই নাহিদ সাংবাদিক ডেকে আপনার নামে কথা বলছে, আপনি কার্যত নিরুপায়। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের অনেক ফুটানি আপনি দেখিয়েছেন এতদিন, সাধারণ মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমেরিকা আমাদের পাশে আছে, জাতিসংঘ আমাদের পাশে আছে, যুক্তরাজ্য আপনাদের পাশে আছে, সুইজারল্যান্ড আপনাদের পাশে আছে। আসলে আপনাদের পাশে কেউ নেই, আপনি একা। শুধুমাত্র পালানোর রাস্তাটা তৈরি করে রাখুন, নাহলে সাধারণ মানুষ যদি আপনাকে ঘিরে ধরে তাহলে বিশ্বাস করুন পালানোর জন্য হাসিনার মতো ভারতবর্ষ আপনার কিন্তু জায়গা নেই। অর্থাৎ ছলে বলে কৌশলে মোহাম্মদ ইউনূসকে এরা কিন্তু বাংলাদেশে বন্দি করার একটা পরিকল্পনা করছে। তা কিন্তু এখনো এই পার্টিকুলার নোবেল জয়ী, কোট আনকোট শান্তির জন্য নোবেল জয়ী এই মহাজ্ঞানী মানুষটি বুঝতে পারছেন না। তুলসী গ্যাবার্ট কিছুদিন আগে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মুখ খুলেছিলেন। এই ছাত্রনেতা মোহাম্মদ ইউনূসরা ফের একবার উস্কানি দিয়ে কি বলেছিলেন? যে তুলসী গ্যাবার্টকেও নাকি ভুল বোঝানো হয়েছে, তুলসী গ্যাবার্ট নাকি বাংলাদেশের সম্মান নষ্ট করছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন তো, আপনার সত্যি কি সমাজে আর সম্মান আছে? আপনার পাশে সেনাপ্রধান নেই, আপনার পাশে সাধারণ মানুষ নেই, আপনার পাশে ছাত্র নেতারা আর নেই, আপনার সম্মানটা কোথায় থাকলো? সেটাই তো একটা বড় প্রশ্ন। আর যে ভারত বিরোধিতা করে আপনি মসনদে বসেছেন, আজকে ঢোক গিলে ভারতের বন্দনা করতে হচ্ছে আপনাকে। আপনি বলছেন কক্সবাজারে নতুন বন্দর হোক, যেন ভারত গিয়ে ওখানে ব্যবসা বাণিজ্য করতে পারে। আপনি ব্যাংককে যে সম্মেলন আছে, সেই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য একটু চিঠি দিয়েছেন। অর্থাৎ আপনি যে হুঁশিয়ারি, যে হুমকি, যে ফাঁকা কলসির মতো আপনি এতদিন বেজেছেন, আজকে সবকিছু ধপাস করে আপনার পড়ে গেছে। আপনার মসনদ বাংলাদেশে মাটির সঙ্গে মিলে যাওয়ার সময় এসে গেছে, তা আজকে আন্তর্জাতিক স্তরও বুঝতে পেরে গেছেন। আর বুঝতে পেরে আপনি আমেরিকায় কাকে পাঠিয়েছেন? এই প্রশ্ন কিন্তু আমি নির্দিষ্ট একটি ভিডিওতে পরবর্তীকালে আপনাদের দেব। অর্থাৎ ভারতকে আপনার এখন পাশে চাই। আমেরিকা যেভাবে আপনাকে এক্সপোজ করে দিচ্ছে, আমেরিকাকে আপনার পাশে চাই। বাংলাদেশে বিমান বাহিনীর প্রধান আমেরিকায় একটি মিটিং এ গেলেন। আমার প্রশ্নটা হলো, আমেরিকার সঙ্গে তো বর্তমানে আপনাদের কোনো অস্ত্র চুক্তি নেই, আমেরিকার সঙ্গে আপনাদের কোনো বোঝাপড়া নেই, আমেরিকার পলিসির উপর নাকি আপনাদের কিছু যায়ও আসে না। তাহলে হঠাৎ করে আমেরিকাতে আপনি বিমান বাহিনীর প্রধানকে কিসের জন্য পাঠালেন? কার সঙ্গে মিটিং করলেন? এবং সত্যি কি আমেরিকার এই প্রশাসন আপনার বিমান বাহিনীকে মিটিং এর জন্য অনুমতি দিয়েছে, নাকি আমেরিকা মিটিং করেনি বলে আপনি জাতিসংঘের কোনো কর্তার সঙ্গে মিটিং করে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন? একটি স্টেটমেন্ট বাংলাদেশের পত্রিকায় এসেছে, যদিও বাংলাদেশের মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না, যে জাতিসংঘের সঙ্গে একটি মিটিং করতে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নাকি গেছিলেন। জাতিসংঘের সঙ্গে এই মুহূর্তে মিটিং করতে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান কেন যাবে? এটাই তো একটা বড় প্রশ্ন। আপনাদের দেশের আইন উপদেষ্টা, আপনাদের দেশের সেনাপ্রধান, এমনকি আপনিও তো আছেন মিটিং করার জন্য। বিমান বাহিনীর হাতে এমন কি ক্ষমতা আপনি হঠাৎ করে তুলে দিলেন যে জাতিসংঘের সঙ্গে মিটিং করতে তিনি গেলেন? পাশাপাশি এই জাতিসংঘকে এখন কিসের জন্য আপনাদের দরকার? আপনার দেশের যা বর্তমান অবস্থা, আপনি ভারতের সাহায্য চাইছেন,
আপনি হঠাৎ করে চীন সফরে চলে গেলেন, যেখানে আপনার দেশের অবস্থা এতটাই শোচনীয়, যেখানে আপনার মসনদটাই সুরক্ষিত নয়, শুধুমাত্র মসনদ বাঁচানোর জন্য, ক্ষমতার জন্য ভারতের পায়ে পড়া, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাওয়া, পাত্তা না পেয়ে চীন সফরে চলে যাওয়া, এই তো আপনার অরিজিনাল অবস্থা, যা আজকে আন্তর্জাতিক স্তর বুঝে গেছে। আর তুলসী গ্যাবট যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, এরপর আপনি আমেরিকায় যাকেই পাঠান, বিশ্বাস করুন এই আমেরিকা সরকার আপনাদের পাশে যে আর থাকবে না, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ বাইডেনের সরে যাওয়া থেকে যে পতন শুরু হয়েছিল, আজ আপনার দলের ছাত্রনেতারা আপনার বিপক্ষে কথা বলে সেই পতনটা কিন্তু নিশ্চিত করলো। 6টা মাস আপনি তো দেখলাম নির্বাচন, আপনি বলেছেন ডিসেম্বরে, আবার সংস্কারের গল্প শুনে পরের বছর জুন ফুন নিয়ে কি সব বলেছেন। কিন্তু বিশ্বাস করুন, যে খেলাটা ভারতবর্ষ দিনের পর দিন আপনার বিরুদ্ধে খেলে চলে গেল, আপনি ধরতেই পারলেন না। মোদির সফরে, আমেরিকা সফর নিয়ে আপনি একাধিক বাজে কথা বলেছিলেন, বিদেশ থেকে একাধিক ইউটিউবার আপনাদের ভুল বুঝিয়েছে। আজকের দিনের শেষে আপনারা বুঝতে পারলেন জিও পলিটিক্সটা গ্রাউন্ডে হয়, কোনো ইউটিউবার এটাকে কন্ট্রোল করতে পারে না। জিও পলিটিক্সটা কূটনীতি দ্বারা কন্ট্রোল হয়, কথাবার্তা দ্বারা কন্ট্রোল হয়। একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা জিও পলিটিক্স নয়, বরং ছলে বলে কৌশলে যেভাবে আপনি মসনদ থেকে আজকে বিতাড়িত হচ্ছেন, এটার নামই জিও পলিটিক্স। এই শিক্ষাটা আপনি শিখে ভবিষ্যতে ফের একবার বাংলাদেশে মসনদে বসার চেষ্টা করবেন। এখন ভারতের মন জয় করার জন্য আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে পারছেন না, ছাত্রদের মন জয় করার জন্য আওয়ামী লীগকেও আর নিষিদ্ধ করার জায়গায় আপনি নেই। আমেরিকার মন পাওয়ার জন্য বিমান বাহিনীর প্রধানকে ওই দেশে পাঠিয়েও আপনি আপনার গদি যে বাঁচাতে পারবেন না, তা দিনের আলোর মতো স্পষ্ট। পড়ে রইল চীন। চীনের তো শুধু স্বার্থের সম্পর্ক, এখানে আপনি বাংলাদেশের মসনদে থাকুন বা না থাকুন, বিশ্বাস করুন চীন আর পাকিস্তানের কিছু যায় আসে না। অর্থাৎ মসনদ আপনাকে ছাড়তেই হচ্ছে, নিজেদের ফাঁদে নিজেই ডুবলেন এবং বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক শাসক হিসাবে সারা জীবন থেকে গেলেন। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন।